তাহলে শিল্পী সবাইকে ধমকি দিতে চলে এসেছে। খুব বকাঝকা করলো। কালকে রাতে একটা ভিডিও দেখলাম, প্রত্যেককে খুব বকাঝকা করলো, কেননা ও যেটা দেখায়নি ওর বক্তব্য সবাই সেটাকে নিয়ে ভিডিও করছে। আর ওর মেয়েদেরকেও কিছু কিছু বলা হয়েছে, কেউ কেউ কিছু কিছু বলেছে। তো ওর মেয়েরা এর থেকে কি শিখবে না শিখবে, তো ওর মেয়েদের ভালো মন্দ বোঝার জন্য ওর মাই যথেষ্ট এটাই বললো। অবশ্যই সেটাই, মা বাবা ছাড়া ছেলে মেয়ের ভালোটা আর কে বুঝবে, অন্য কেউ না, পাড়ার কাকিমারা না, বা এই ইউটিউবে, যেহেতু ইউটিউবে ঘটনাটা ঘটেছে তো সেহেতু ইউটিউবের লোকজনও না। এবার কে কি বলেছে, হ্যাঁ আমি একজনের একটা ভিডিও দেখেছিলাম, আমার মনে হয় সবাইকেই একটু আধটু বকাঝকা করেছে, ধমকি দিয়েছে, তার মধ্যে একজনকে একটু বেশি করে তার মধ্যে ইনডাইরেক্টলি বকাঝকা দিয়েছে। তো সেটা দেখি, যদি মনে হয় পরে বলবো, আর না হলে বলবো না। তোমরা নিশ্চয়ই বুদ্ধিমান ব্যক্তিরা আছো, সবাই বুঝে যাবে ও কার উদ্দেশ্যে এইসব কথাগুলো বলেছে, তাও কাকে একটু বেশি বকাঝকা দিয়েছে। তো সে বলেছে তুমি যেটা করছো এই দেখে তোমার মেয়েরাও তো এটাই শিখবে, পরবর্তীকালে তোমার মেয়েরাও তো এইরকমই করবে, সোশ্যাল মিডিয়াতে এসে এরকম দেখিয়ে ভিউজ ইনকাম। এটা বলেছে যে তোমার মেয়েরা কি শিখবে, খারাপ কিছু বলেনি, ঠিকই তো বলেছে যে এই সময় তোমার মেয়েদের যেরকম একটা এজ, এই টাইমে যদি তুমি তোমার মেয়েদেরকে ঠিক মতন গাইড না করো, তাহলে তুমি যেটা করছো সেটা দেখেই তো মেয়েরা শিখবে। একদম ঠিক বলেছে। পরবর্তীকালে তোমার যদি মেয়েদের কোনো রকম কিছু দেখে তুমি মানা করো, বাধা দাও, সে কিন্তু সেটা শুনবে না। তখন মেয়েরাই, এখন যেমনি তোমার সঙ্গ দিচ্ছে, তখন কিন্তু মেয়েরাই তোমাকে বলবে যে তুমিও তো এটাই করেছিলে, তাহলে এখন কেন বলতে এসছো, কেন আমরা শুনবো, কিছুতেই শুনবে না। আরেকটা দিক দিয়ে, যারা তোমায় নিয়ে, তোমার মেয়েদেরকে নিয়ে খুবই বাজে কথা বলেছে, তাকে কিন্তু বা তাদেরকে কিন্তু তুমি কিছুই বলনি, কিছুই তাদেরকে নিয়ে বলনি। তারা এমনও কথা বলেছে যে তুমি পরকিয়া করবে, তোমার মেয়েরা সেটাকে কি না পাহারা দেবে বা সাক্ষী হবে, এই ধরনের কিছু বলেছে। পার্টিকুলার ওয়ার্ডটা আমার মনে নেই, কিন্তু কথাটা মানেটা এটাই দাঁড়ায়। তো তুমি তাদেরকে কোনো উত্তর দিতে আসনি এবং কিছুই বলনি, কিন্তু যারা তোমার আর তোমার মেয়েদের ভালো চেয়ে ভালো ভেবে যে কথাটা বলেছিল তারই তুমি উত্তর দিতে এসেছো। কেননা একটা টাইমে একই কন্টেন্টে কাজ করেছিলে, তার সঙ্গে তোমার হয়তো সেরকম পোষায়নি, বা তার কন্টেন্ট তোমার কন্টেন্ট একই কন্টেন্ট, কিন্তু কন্টেন্টের ভেতরের যে কথাগুলো তোমার আর তার একই ছিল না, আলাদা ছিল। এবং পরবর্তীকালে তুমি যেটা তোমার কথায় বারবার ফুটে উঠেছে যে সে যাকে নিয়ে কন্টেন্ট করেছে তার সঙ্গে একসঙ্গে কি করে আবার খাচ্ছে, এটাই তুমি বলতে চেয়েছো। তো তোমরা অনেকেই বুঝতে পারোনি, বা অনেকে যারা বুঝতে পেরেছো তারা তো পেরেছো কার কথা বলেছে। হ্যাঁ, ওই একটি মেয়ে আছে না, যে ম্যান্ডিকে নিয়ে ভিডিও করতো, ওর নামটা আমার খুব একটা মনে নেই, মেয়েটির নামটা, মানে মেয়ে মানে একটি মহিলা, তার নামটা আমার মনে নেই, বেশ গোলুমলু দেখতে, তার কথাই বলেছে। কিছুদিন আগে কোর্টে একসঙ্গে গেছিল, তো তাদের কথাই বলেছে যে যার নামে ম্যান্ডি কেস করেছিল আবার তুলে নিয়েছে। না, এখানে সুয়ের কথা না, সুয়ের সঙ্গে আরেকটি মেয়ে ছিল, তো তার কথাই বলেছে। তো সে ছি বলেছিল, কেন বলেছিল, সেই কারণে। তো ছি করার মতন যদি কাজ কেউ করে, তাকে নিশ্চয়ই সবাই ছি বলবে। এবার বলবে যে কেন, আমি কি ছি এর মতন কাজ করেছি, আমাকে ছি কেন বলা হলো। হ্যাঁ, তোমার যেটা ঘরের যে অশান্তি সেটা দেখিয়েছো বলেই তোমাকে ছি বলা হয়েছে। এবার তুমি বলবে যে এটা আমি আমার যে ১,৫০০ জন ভিউয়ার্স আছে তাদেরকেই আমি দেখানোর জন্য বলেছি। তো তাদেরকে তুমি দেখানোর জন্য তো তুমি ঘরে ডেকে তুমি বলোনি, তুমি সোশ্যাল মিডিয়াতে জিনিসটা বলেছো। আর সেই সোশ্যাল মিডিয়ার জিনিসটা আগে ১,৫০০ জন দেখেছে, কিন্তু এখন সেটা ১,৫০০ জনের মধ্যে আটকে নেই। এটা তুমিও ভালোভাবে জানো যে কি কারণে আটকে নেই, এবং তুমিও এই জিনিসটাই করতে চেয়েছিলে, এবং সেটাতে তুমি বেশ ভালো রকম সাকসেস পেয়েছো, খুব ভালোভাবে তুমি সাকসেস পেয়েছো। এই জিনিসটাই তুমি চেয়েছিলে। তুমি এবার বলছো যে এই যে জিনিসটা তুমি করেছো, মানে ঘরের কেচ্ছা, ঘরের অশান্তি, লোককে দেখিয়ে ভিউজ কামিয়েছো, এটা দেখে তোমার নাকি অনেকেই হিংসা জ্বলে পুড়ে মরছে। একদম না, তারা তোমার ওই ভিউজ দেখে জ্বলে পুড়ে মরছে আমি জানি না, কিন্তু আমার মনে হয় এমন অনেকেই আছে আমার মতন, যারা তোমার ওই ভিউজ দেখে একদমই জ্বলে পড়ে মরবে না। কেননা তোমার ঘরের এই অশান্তি, যেই একটা প্রাইভেট লাইফ, সেটাকে তুমি যখন বেচছো, তোমার আর কি বাকি আছে, আর কি বেচার বাকি আছে, আর তো কিছু বেচার বাকি নেই, তো সেই দেখে কেউ হিংসা করবে। আমাদের মানে পার্সোনাল লাইফ বলেও কিছু থাকে, আমরা সব কিছু সবসময় সোশ্যাল করে দিতে পারি না, আমাদের অনেক কিছুই লুকিয়ে রাখতে হয়।
আমরা এখন যদি মনে করি যে এখন যেটা খুব চলছে ইউটিউবে, যেটা চলছে, যেটা ট্রেন্ডিং বিষয় চলছে, সেই ট্রেন্ডিং বিষয়টা আমরা লোককে দেখিয়ে প্রচুর প্রচুর পরিমাণে ভিউজ পাবো, আর আমরা সেটাই দেখিয়ে যাব, আর আমরা তাতে মানে গর্ব অনুভব করব, তাতে অহংকার আমার ফুটে ফুটে বেরোবে যে আমি এখন প্রচুর পরিমাণে ভিউজ পাচ্ছি। তো ওই রকম ভিউজের ক্যাতায় আগুন। তোমার মতন সংসার বেচে স্বামীকে অসম্মান করে সোশ্যাল মিডিয়াতে, তো ওই রকম ভিউজের ক্যাতায় আগুন। তো তুমি কিন্তু এই এখন প্রথম তোমার স্বামীকে সোশ্যাল মিডিয়ায় অসম্মান করোনি, একটা ওই রকম মানুষকে, মানে যে এইরকম একটা কি বলবো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করে, এইরকম একটা চাকরি করে, তাকে তুমি এর আগেও তোমাদের যে স্টোরিটা তুমি শেয়ার করেছিলে সেই স্টোরির মধ্যেও কিন্তু তাকে অসম্মান করেছো কি না। সে হচ্ছে বেটে আর তুমি হচ্ছে লম্বা, তাকে তোমার পছন্দ ছিল না, তাকে তুমি বিয়ে করেছো কি কারণে না, তোমার বাবা বা তোমার আত্মীয় স্বজনরা বলেছে এ একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করে, একে বিয়ে করে নাও, তার জন্যই তুমি বিয়ে করেছো। এই ভিডিওটা আমি ভেবে পাই না যে, মানে আমার মনে হয়েছে যে এই ভিডিওটা তখন তোমার হাজব্যান্ড যদি তোমার হাজব্যান্ডের চোখে যদি পড়তো, তখনই হয়তো তোমার সঙ্গে অশান্তি লেগে যেত, জানি না তখনই তোমার হাজব্যান্ডের চোখে এই ভিডিওটা পড়েছে কিনা, তখন থেকেই তোমাদের একটু একটু করে শুরু হয়েছে কিনা জানি না। যে কোনো পুরুষ যদি এইটা শুনে যে তার বউ তাকে এরকম সবার সামনে হিউমিলিয়েট করছে কি বলে না, আমার হাজব্যান্ড কালো বা আমার হাজব্যান্ড বেটে বা এই ধরনের কিছু বলে হিউমিলিয়েট করছে সোশ্যাল মিডিয়ায়, তখন সেই হাজব্যান্ড তার মানে স্ত্রীকে তার জন্য জিজ্ঞাসা করবি যে তোমার যদি আমাকে পছন্দ নাই ছিল তাহলে তুমি কেন আমাকে বিয়ে করলে, বা বিয়ে করার এত বছর পর তুমি কেন সেটা বেচে সোশ্যাল মিডিয়ায় সেটাকে বেচছো। সেইটা কিন্তু তোমার অনেক ভিউ হয়েছিল, অনেক ভিউজ হয়েছিল সেই ভিডিওটা তোমার মধ্যে কিন্তু তখন থেকেই হয়তো ছিল আমার হাজবেন্ড বেটে, তখন থেকেই ছিল ভালোবাসা বা যে সম্মান। আমার মনে হয় না তুমি এত বছরও তোমার হাজবেন্ডকে করতে পেরেছো। আরেকটা কালকে যে ভিডিওটা করেছো সেই ভিডিওটার মাধ্যমে আরেকটা জিনিস স্পষ্টভাবে উঠে এসেছে যে তুমি বলেছো যে ছেলেমেয়েরা যদি ভালো রেজাল্ট করে তখন সেটা বাবার বলে যে আমার ছেলে বা আমার মেয়ে আমার জন্য করেছে ভালো রেজাল্ট, আর খারাপ কিছু করলেই তখন সেটা সম্পূর্ণ মায়ের দোষ হয়ে যায়। এটা নতুন না বা তোমার পরিবারে এটা না, এটা কিন্তু সব জায়গায় সব বাবারাই কিন্তু এটা করে। যখন ছেলেমেয়েরা খুব ভালো রেজাল্ট করে তখন কিন্তু বাবারা বলে এই দেখেছো আমার মেয়ে বা আমার ছেলে তাই এত ভালো রেজাল্ট করেছে, আর খারাপ কিছু করলে এই তো তুমি প্রশ্রয় দিয়ে দিয়ে আজকে ছেলেটার মেয়েটার একদম ইয়ে করে দিয়েছো। হ্যাঁ, এটা নতুন কিছু না। এইবার তোমার ছেলে বা তোমার মেয়েরা যদি হয়তো এমন কিছু করেছে, কেননা তোমার কথা থেকেই কিন্তু এটা উঠে এসেছে, তুমি অন্য কোনো কিছু নিয়ে তেমন বলোনি, তোমার হাজব্যান্ডের সঙ্গে কী নিয়ে কী হয়েছে তুমি এই কথাটাই বলেছো, তাই এই কথাটা বলছি যে হয়তো হয়তো তোমার মেয়ে রেজাল্টটা সেই রকম করেনি, কেননা তুমি যখন তোমার মেয়ের আইসিএসসি রেজাল্টটা বেরোলো তখনও তোমাকে অনেকেই জিজ্ঞেস করেছিল যে তোমার মেয়ের রেজাল্ট কেমন হয়েছে। তুমি কিন্তু বলেছিলে যে করেছে মোটামুটি, তেমন করেনি, আরও ভালো আমরা আশা করেছিলাম, তো সেই রকম হয়নি। আর এটাও বলেছিলে যে তোমার হাজব্যান্ড পড়ায় চেয়েছিল যে সে সায়েন্স নিয়ে পড়ুক, মানে তোমার মেয়ে সায়েন্স নিয়ে পড়ুক, কিন্তু সে সায়েন্স নেয়নি বা পায়নি, ও আর্টস নিয়ে ভর্তি হয়েছে। এই বয়সটা কিন্তু ওদের খুব কাঁচা বয়স, এই বয়সটা ওদের অনেক রকম অনেক কিছু কি বলবো যে প্রলোভন সেটা আসে, মনের মধ্যে অনেক কিছু চলে। আর আজকালকার যে যুগটা পড়েছে এই যুগে মানে একাগ্রতা বাড়িয়ে মনোসংযোগ এক জায়গায় করে পড়াশোনাটা চালিয়ে যাওয়াও কিন্তু চারটিখানি কথা না। এবার যাদের ধরো 18 বছর মানে 19-20 বছর পেরিয়ে গেছে, 20 বছর পেরিয়ে গেছে, তাদের জিনিসটা আলাদা, তারা সেটাকে ধরে ফেলেছে যে এটা করতে হবে বা এটা ভালো এটা খারাপ। কিন্তু এই যে 16, 17, 18 পর্যন্ত যেই ব্যাপারটা চলে এই বয়সটা খুবই সূক্ষ্ম একটা জায়গা থেকে চলে, মানে খুবই সূক্ষ্ম একটা ব্যাপার, খুবই সূক্ষ্ম। এই সময় বাবার শাসন প্রচণ্ড পরিমাণে দরকার। আমরা মারা শাসন করলেও আমাদের মধ্যে কিন্তু একটা আলাদা সফট কর্নার থাকে, আমরা সেইভাবে কিন্তু মানে কখনো কখনো আমরা ওদের ইমোশনে একটু গলেও যাই। আমরা আমাদেরকে যখন ওরা একটু ইমোশনাল ব্ল্যাকমেল করে আমরা সেটাতে কিন্তু গলে যাই, তখনই কিন্তু একটা বাবা শক্ত হাতটা দরকার। যখন আমরা মারা গলে যাই তখন বাবার একটা শক্ত হাতের দরকার এবং একটা শক্ত শাসনের দরকার, তবেই কিন্তু সেই ছেলেটি বা মেয়েটি ভালোভাবে মানে মানুষ হবে, কোনো বিপথে যেতে পারবে না,
কোনো খারাপ কাজ করতে পারবে না। আর ঠিক এই সময়টাই তুমি তোমার মেয়েদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসলে। আমার যেটা মনে হয়েছে তোমার মেয়েদেরকে নিয়ে তোমার অশান্তিটা হয়েছে। তোমার মেয়েরা হয়তো পড়াশোনা ঠিক করে করেনি, বা বাবা এসে দেখেছে তারা মোবাইলে ব্যস্ত, তাদের সামনেই পরীক্ষা। কেননা তুমি তো দিব্যি ভালো ছিলে, তুমি পিঠে করছো, তোমার বর বাজার করে নিয়ে আসলো, তারপরেই কেন তোমার ঘরে অশান্তি লাগলো? তোমার মেয়েদের তখন পরীক্ষা চলছিল, এবং আমার মনে হয় তোমার বর যেই এসে দেখেছে, বা বরের তখন ছুটি ছিল, তখন যেই দেখেছে যে তারা ঠিক মতন পড়াশোনা করছে না বা পরীক্ষা ভালো হয়নি, এমন কিছু একটা ব্যাপার হয়েছে, তখন হয়তো তোমার সঙ্গে কিছু একটা ঝামেলা হয়েছে, গন্ডগোল হয়েছে। আর সেটা তুমি তোমার বরকে সাপোর্ট না করে তুমি মেয়েদেরকে সাপোর্ট করেছো। অবশ্যই মেয়েদেরকেই সাপোর্ট করা দরকার, কেননা বাবা মা দুজনেই যদি এক নাগারে শাসন করতে আরম্ভ করে, সেটা আবার খুব খারাপ দিকে যায়। কেননা এখনকার ছেলেমেয়েরাও খুব সেন্সিটিভ ছেলেমেয়ে। আমরা যেমনি খুব মারধর খেয়ে বড় হয়েছি, এখনকার ছেলে মেয়েদের কিন্তু সেটা করা যায় না। তো সেই নিয়েই হয়তো তোমার হাজব্যান্ড কিছু বলেছে এবং তোমার সেটা ভালো লাগেনি, তারপর ফলেই তোমাদের দুজনের ভাব বিতণ্ডা শুরু হয়েছে, এবং তোমার হাজব্যান্ড কি করেছে, তোমার শাশুড়ির ঘরে শুতে চলে গেছে। এবং তুমি সেই রাত্রে ভিডিওটা করে দেখিয়েছিলে যে তোমার পাশে কেউ নেই, তোমার পাশে কেউ নেই, তুমি একা একা শুয়ে আছো। সেই ভিডিওটা করে দেখানো কি খুব জরুরি ছিল? তুমি যে কেঁদে কেঁদে একটা ভিডিও করে রেখেছিলে তুমি ঘর ছাড়ার সময়, সেই ভিডিওটা করে রেখেছিলে, সেই ভিডিওটা দেখানো কি খুব জরুরি ছিল? না, একদমই দেখানো জরুরি ছিল না। তুমি এইগুলো তুলে তুলে দিয়েছো, মানে খাবার পরিবেশন করে সবার সামনে সুন্দরভাবে পরিবেশন করে দিয়েছো, আর তারপরে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খাবে না, এটাই তুমি বলতে চাইছো? এটা কখনোই সম্ভব না। তোমার গা দিয়ে মানে এখনো আতুরের 21 দিন যায়নি, গা দিয়ে আতুরের গন্ধ যায়নি। কিসের আতুর? তোমার কন্ট্রোভার্সির আতুর যায়নি, 21 দিন এখনো কাটেনি। আর এর মধ্যেই তুমি সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তুমি মানে নানান কিছু ব্লেম দিতে আরম্ভ করলে, নানান কিছু বলতে আরম্ভ করলে। তুমি যার মাধ্যমে সবার সামনে কি বলবো, নিজের মুখ প্রচার করলে, সবাই তোমাকে চিনলো। হ্যাঁ, তোমাকে কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবেই সবাই চিনেছে। তোমার তার আগে এই চ্যানেল ছিল, রান্নার চ্যানেলও ছিল, তখন কিন্তু তোমাকে অতটা কেউ দেখতেও না, তোমাকে অতটা কেউ চিনতেও না। তোমাকে চিনেছে কিসের জন্য? তোমার এই কন্ট্রোভার্সির জন্যই তোমাকে সবাই চিনেছে। কিন্তু তারপরেও তুমি এই কন্ট্রোভার্সি ব্যাপারটাকে এতটা হ্যাটা করছো, তারপরেও হ্যাটা করছো। আবারও বলছি, এখনও কিন্তু তোমার গা থেকে কন্ট্রোভার্সির গন্ধ যায়নি, আতুর কাটেনি এখনও তোমার। তার মধ্যেই তুমি কন্ট্রোভার্সি থেকে এত টাকা ইনকাম করে নেওয়ার পরেও তুমি কিন্তু তাদেরকে হ্যাটা করছো, অপমান করছো। হ্যাঁ, এত অহংকার। তোমার এই অহংকার আজকে কিন্তু নতুন না। যারা আজকে দেখেছে তারা ভাবছে তোমার এই অহংকার নতুন হয়েছে। তোমার অহংকার নতুন না। আমি তোমাকে একদম প্রথম থেকে দেখছি এই কন্ট্রোভার্সি ফিল্ডে, কন্ট্রোভার্সি ভিডিওতে আমি দেখছি তোমার তখন সাবস্ক্রাইবার ছিল না, তোমার তখন ভিউজ ছিল না, তুমি তখন লাইভ করতে, এমনকি লাইভে কমেন্টও করতে পারতে না। তোমার আমার কমন একজন চেনা জানা, সে ডেকে আমাদেরকে নিয়ে যেত তোমার লাইভে থাকার জন্য। আমরা যেতাম, তুমি একটা কমেন্ট ঠিক করে পড়তে পারতে না, তুমি তোমার মেয়েকে ডেকে নিয়ে আসতে কমেন্ট করার জন্য। তারা হয়তো পড়াশোনা করছে, তাদেরকে ডেকে বসিয়ে নিতে কমেন্ট করার জন্য। তারপরে যখন কন্ট্রোভার্সি ফিল্ডে তুমি বেশ ভালো নাম করলে, তখন তোমার একটা কথা শুনে আমার প্রচণ্ড পরিমাণে তখন মনে হয়েছিল যে তুমি খুব অহংকারী একজন মহিলা, এবং অহংকারটা চলে এসেছে তোমার কন্ট্রোভার্সি ফিল্ডে। তুমি নাম করে ফেলেছো, সবাই চিনে গেছে, তোমার প্রচুর ভিউজ হচ্ছে, তার ফলে তুমি এইরকম ধরনের ব্যবহারটা করছো কি না। তুমি একটা কথা বলেছিলে যে এই যে সবার ভিডিওতে গিয়ে কমেন্ট করে, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা আছে তারা যে কমেন্ট করে, এটা তোমার একদম ভালো লাগে না। আমি তো কারোর ভিডিওতে গিয়ে কমেন্ট করি না, আমি তো কারোর লাইভে গিয়ে কমেন্ট করি না, আমার একদম ভালো লাগে না। এই কথাটা যবে থেকে তোমার মুখে আমি শুনেছি, তবে থেকে তোমার ভিডিওতে গিয়ে কমেন্ট করা আমি বন্ধ করেছি, এবং আস্তে আস্তে দেখাও আমি বন্ধ করেছিলাম। আবার তুমিই বলছো যে কেউ আমার মানে এরা তো আমার ভিডিও দেখতো না, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো আমার ভিডিও দেখতো না, এখন যেহেতু আমার ভিউজ হচ্ছে বা এই ধরনের একটা ব্যাপার হয়েছে, তার জন্য দেখতে আসছে। হ্যাঁ, তার জন্যই দেখতে যাবে। তুমি যখন খাবারটা পরিবেশন করেছো তা তো দেখতে যাবেই, আর তার আগেও নিশ্চয়ই দেখতো। তুমি তোমার এইরকম কথার জন্য, যেরকম আমিই দেখতাম, কিন্তু তোমার এইরকম কথার জন্য কমেন্ট করিনি, আর আস্তে আস্তে ওখান থেকে চলে এসেছি। আগে কমেন্টও করেছি কয়েকবার। তো মানে যেই জায়গাটা থেকে উঠে আসে না, তার সেই জায়গাটাকে মনে রাখতে হয়, আর না হলে সেই ওপরে ওঠার থেকে নিচে পড়ে যেতে সময় কিন্তু বেশি লাগে না, বেশি। কখন যে তুমি পড়ে যাবে ওপর থেকে নিচে, সেটা তুমি নিজেও বুঝতে পারছো না। আজকে এত ভিউজ হচ্ছে দেখে তুমি মানে ধরাকে সরাজ্ঞান করছো না, এমন একটা ভাব করছো যে কি ছিনু আর কি হনু। হ্যাঁ, মানে দুদিনের বৈরাগী ভাতে কয় পেশা, এইরকম তোমার অবস্থা হয়েছে। হ্যাঁ, আবারও বলবো, যেই সময় বাবার একটা শক্ত হাতের দরকার, সেই সময় তুমি কি করলে, মেয়েগুলোকে বাবার ছাতার নিচ থেকে নিয়ে আলাদা একটা জায়গায় নিয়ে চলে আসলে। এইভাবে তুমি তোমার মেয়েদেরকে মানুষ করতে পারবে না। আর যাদেরকে নিয়ে তুমি বলতে বসেছো
যাদেরকে উত্তর দিতে বসেছো তাদেরকে উত্তর না দিয়ে আরও এদিক ওদিক চোখ দিয়ে দেখো, যারা তোমাকে, তোমার মেয়েদেরকে খুবই বাজেভাবে বলছে যে তুমি পরকীয়া করছো, তোমার মেয়েরা পাহারা দিচ্ছে, তাদেরকে পারলে দুটো উত্তর দিও তো। আমি তো বলবো যে এমন একজন আছে এখানে যে সবাই জানে সে পরকীয়া করে, সবাই জানে সে পরকীয়া করে, তবুও পরকীয়া করার পরেও সে কিন্তু সংসার করছে, সে সংসার করছে, সে ছেড়ে চলে যায়নি। কিন্তু এই যে তোমার মতন বা তোমাদের মতন যারা ঘোমটার নিচে খ্যামটা নাচন করে, তারা কিছু হলো কি হলো না, স্বামীর ঘর ছেড়ে সেটাকে বিক্রি করতেই বাজারে বসে যাও, এই তোমাদের মতন মানুষদেরকে সত্যিই ধিক্কার জানাই, সত্যিই ছি জানাই। হ্যাঁ, আর কি বলবো, আমার মনে হয় এই সমস্ত সংসারের ইচ্ছা বিক্রি করার থেকে বা স্বামীকে অপমান করার থেকে সোশ্যাল মিডিয়ায় আমি বলবো কন্ট্রোভার্সি করা অনেক ভালো, অনেক কন্ট্রোভার্সি করা ভালো, যেটা অন্যের যে ভুল ত্রুটি দোষটাকে তুলে ধরে ভিডিও করা অনেক ভালো। আজকাল দেখো আরেকটা কথা বলছি এখানে আমি, মানে এত দেখছি ঘর ভাঙতে, এত দেখছি ঘর ভাঙতে, মানে স্বামীর দুটো কথা সহ্য হয় না, স্বামী কিছু বললো কি বললো না, আর সে দুটো পয়সা ইনকাম করলো কি করলো না ইউটিউব থেকে, কি না সে তার ফেস ভ্যালু হলো কি হলো না, কি না সে মনে করলো ইউটিউব আমাকে সারা জীবন টেনে নিয়ে যাবে, ইউটিউব থেকে আমি লক্ষ লক্ষ টাকা আমি সারা জীবন ইনকাম করব, আর আমার কোনো পুরুষের হাত চাই না, আমার হাজব্যান্ডের দরকার নেই, কিচ্ছুর দরকার নেই, আমি সংসার ছেড়ে আমি স্বামী সন্তান মানে স্বামী ছেড়ে সন্তান নিয়ে বেরিয়ে আসবো বা সন্তান রেখে বেরিয়ে আসবো, এইরকম একটা ব্যাপার, মানে আমি পুরো ফ্রিডম পেয়ে গেছি, আমি স্বাধীন থাকবো, খোলা আকাশে আমি উড়বো। তো এইরকম যখন একটা ব্যাপার, তখন আরেকটা জিনিস থেকে খুব আমার ভালো লেগেছে, আরেকটা জিনিস থেকে আমি আমার কমিউনিটিতেও পোস্ট করেছিলাম, 2 বছর বা 2.5 বছর আগে মেয়েটি তার হাজব্যান্ডকে হারায়, তোমরা অনেকেই চেনো, মেয়েটির নাম পায়েল, ওর চ্যানেলটার নাম পায়েল শোলপিক কি বেশ, আমি ট্যাগ করে দেবো দেখবে, তার একটা বাচ্চা মেয়ে, সেই মেয়েটিকে নিয়ে সে এতদিন খুবই কষ্টে, মানে নানান রকম, ও তো বলে না, ও ইউটিউবে এসে বলে না, ও যদি বলতো না ওর যে কষ্টের কথা, এতদিন ধরে 2-2.5 বছর ধরে ওর মধ্যে দিয়ে যা কষ্টটা গেছে, ও হাজব্যান্ড মানে স্বামী হারানোর পরে ওকে কি কি শুনতে হয়েছে, সেই সবগুলো যদি ও বলতো, আজকে কিন্তু ওর চ্যানেল লাখ চ্যানেল হয়ে যেত, লাখ সাবস্ক্রাইবারের চ্যানেল হয়ে যেত। কিন্তু ওর নাবালা যে কথাগুলো, সেইগুলোও যারা একটু আধটু ওর ভিডিও দেখেছি বা ওর লাইভ দেখেছি, তারা কিন্তু আমরা বুঝতে পেরেছি ওকে কতটা কিসের মধ্যে দিয়ে যেতে হয়েছে এতগুলো দিন। তো ভালো খবরটা এটাই যে মেয়েটির একজন খুব ভালো মহৎ একজন মানুষ, বড় মনের একজন মানুষ বা আর তার পরিবার মেয়েটির পাশে এসে দাঁড়িয়েছে, মেয়েটির হাত ধরেছে, মেয়েটিকে বিয়ে করেছে, আর তার বাচ্চাটিকে আবার একটা মানে কি বলবো যে বটগাছের ছায়া বলো, ছাতা বলো, সেটা দিয়েছে, এবং তারা খুব ভালো আছে, এখন খুব ভালো আছে। এই বিয়ে হয়েছে সবে, আমি ওকে ট্যাগ করব, তোমরা পারলে ওর চ্যানেলটা দেখো, ওর পাশে থেকো, একদম কম বয়স একটা বাচ্চা মেয়ে, আর দেখো মানে এই এত ঘর ভাঙার মধ্যে এইরকম একটা যখন সুন্দর একটা ঘটনা দেখি, একটা ভালো একটা নিউজ শুনি, তখন এগুলো শুনলেও খুব ভালো লেগে যায়। তো এই শিল্পীকে আবার বলবো যে শিল্পী অনেক হয়েছে, অনেক হয়েছে, আর করো না, যথেষ্ট করেছো, মানে তুমি শিখেছো, খুব ভালো শিখেছো, আর করো না, এবার এখানে ইতি টানো, কেননা সত্যি কথা বলতে মানাচ্ছে না, তোমাকে এই জিনিসগুলো করতে একদমই মানাচ্ছে না। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।